সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন জানালেন মির্জা ফখরুল। ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় জামায়াত জানালেন ডাক্তার শফিকুর রহমান। কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশাহারা। এবং সর্বশেষ থাকছে প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল। নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন জানালেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে বিএনপি জিতলে কে হবেন প্রধানমন্ত্রী তা নিয়ে খোলাখুলি কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন করা হয়, দলটি যদি আগামী নির্বাচনে জয়ী হয় তবে প্রধানমন্ত্রী কে হবেন? জবাবে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং নিজেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের উপযুক্ত মনে করেন তাহলে অবশ্যই তিনিই প্রধানমন্ত্রী হবেন। তবে যদি তা সম্ভব না হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ নেবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর। যদি স্বাস্থ্য ভালো থাকে নিশ্চয়ই অংশ নেবেন, আর যদি না থাকে তাহলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বিএনপি। দলটি এবার মাঠের পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও সমানভাবে সক্রিয় হতে চায়। সে লক্ষ্যেই গঠন করা হচ্ছে নতুন একটি অনলাইন ও তৃণমূল ভিত্তিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ গ্রাসরুটস নেটওয়ার্ক বা বিজিএন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিএনপি তাদের তৃণমূলের শক্তিকে সুসংগঠিত করবে এবং অনলাইন প্রচারকে আরও জোরদার করবে। একই সঙ্গে অপপ্রচার মোকাবেলায় কার্যকর প্রতিরোধ গড়ে তোলাই এর অন্যতম উদ্দেশ্য। বিজিএন গঠনের প্রস্তাব এরই মধ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনার পর অনুমোদিত হয়েছে। দলটির পরিকল্পনা অনুযায়ী খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড জিয়াউদ্দিন হায়দার 15 সদস্যের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব দেবেন। প্রত্যেক কেন্দ্রীয় নেতা 20টি আসনের সমন্বয় করবেন। বিজিএনের অধীনে দেশের 300টি সংসদীয় আসনে 2 জন করে মোট 600 স্নাতক পাস অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ দেওয়া হবে। এই অ্যাক্টিভিস্টরা সরাসরি তৃণমূল পর্যায়ে কাজ করবেন এবং নিয়মিত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকবেন। তাদের প্রতি মাসে নির্দিষ্ট হারে সম্মানী দেওয়া হবে। বিজিএন স্থায়ী কমিটিতে নিয়মিত রিপোর্ট জমা দেবে, যা দলের নীতি নির্ধারণী আলোচনায় ব্যবহৃত হবে। এরই মধ্যে সম্ভাব্য অ্যাক্টিভিস্টদের সংক্ষিপ্ত আত্মজীবনী জমা পড়েছে এবং সেখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 8 অক্টোবর বিএনপির বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বৈঠকে বিজিএনের কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলটির ধারণা, এই নতুন উদ্যোগ শুধু তৃণমূল স্তরে সাংগঠনিক ক্ষমতা বাড়াবে না, একই সঙ্গে অনলাইন স্পেসেও বট বাহিনীর প্রভাব মোকাবেলায় নতুন সম্ভাবনা তৈরি করবে। বিএনপির লক্ষ্য হল নির্বাচনী প্রচারে অনেক আগেই দলের বার্তা দেশের প্রতিটি প্রান্তে এবং অনলাইন মাধ্যমে সক্রিয়ভাবে পৌঁছে দেওয়া। বিএনপির তথ্য অনুযায়ী বিজিএনের কেন্দ্রীয় কমিটিতে প্রাথমিকভাবে 15 জন নেতা থাকবেন। প্রয়োজনে এই সংখ্যা বাড়ানো হবে। কেন্দ্রীয় নেতৃত্বই সংগঠনের সব কার্যক্রম তদারকি করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মাঠ পর্যায়ের কাঠামো। দেশের প্রতিটি সংসদীয় আসনে 2 জন করে অ্যাক্টিভিস্ট নিয়োগ করা হবে। তারা হবেন তৃণমূল পর্যায়ের বিজিএনের মূল চালিকা শক্তি। এরই মধ্যে সম্ভাব্য অ্যাক্টিভিস্টদের সংক্ষিপ্ত আত্মজীবনী জমা পড়েছে এবং সেখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে। ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় জামায়াত জানালেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। মানুষ নিজের জায়গা বদলাতে পারে কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরকালে বুধবার 22 অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে আয়োজিত এক মতবিনিময় সভায় ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশের চেয়ে ভারত আয়তনে 26 গুণ বড় দেশ। তাদের সম্পদ, জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি।
আমরা তাদের অবস্থান বিবেচনায় সম্মান করি, তবে আমাদের ছোট ভূখণ্ড ও প্রায় 18 কোটি মানুষের অস্তিত্বকেও তাদের সম্মান করতে হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড। যদি তা হয় তাহলে দুই প্রতিবেশী শুধু ভালোই থাকব না, বরং এক প্রতিবেশীর কারণে অন্য প্রতিবেশীও বিশ্ব দরবারে সম্মানিত হবে। জামায়াত মেজরিটি ও মাইনরিটি ধারণায় বিশ্বাস করে না বলে জানিয়ে ডক্টর শফিকুর বলেন, আমরা বলি উই নিড ইউনিটি। মেজরিটি মাইনরিটি বলা মানেই বিভাজন তৈরি করা, যা এক দল অন্য দলের মুখোমুখি দাঁড় করায়। গত 54 বছর ধরে আমরা এর ভয়াবহতা দেখেছি, আমরা আর তা দেখতে চাই না। কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশাহারা মঞ্জু। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ। তারা কখনো এক দলকে আবার কখনো আরেক দলকে খুশি রাখার নীতি গ্রহণ করেছে। কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার এখন দিশাহারা। তারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে এমন আস্থা রাখা কঠিন। শুক্রবার 24 অক্টোবর সকালে ঝিনাইদহ সফরকালে শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক খুলনা ইয়ামিনুর রহমান ও যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, গণ অভ্যুত্থানের পর প্রশাসনকে সঠিকভাবে পুনর্গঠিত করা যায়নি। নানামুখী বিশৃঙ্খলার কারণে এখনও অনিশ্চিত নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা। বিএনপি জামায়াত এনসিপির দ্বন্দ্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থান নিতে পারছে না, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, শেখ হাসিনা একদলীয় ব্যবস্থা কায়েম করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিলেন। সাংবাদিক মাহমুদুর রহমান ও প্রবীণ সাংবাদিক আবুল আসাদকে শারীরিকভাবে আক্রমণ করে কারাগারে পাঠানো হয়েছিল। সাগর রুনির হত্যাকাণ্ডের রহস্য বছরের পর বছরেও উদ্ঘাটন করা যায়নি। দেশের সম্পদ বিদেশে পাচার করে অর্থনীতি ধ্বংস করা হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, নিয়োগ ও বদলি বাণিজ্য এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা গণ অভ্যুত্থানের পর কেউ প্রত্যাশা করেনি। রাষ্ট্রের কাছে আমাদের দাবি খুবই সামান্য, শুধু নাগরিক অধিকার ফিরে পাওয়া। মাদকাসক্ত তরুণদের নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন, চাঁদাবাজদের দৌরাত্মে মানুষ অতিষ্ঠ। ঝিনাইদহের যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা চরমে, বিশেষ করে যশোর থেকে ঝিনাইদহ পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত করুণ। তিনি বলেন, কে ভারতের দালাল, কে পাকিস্তানের দালাল, এসব নিরর্থক বিতর্কে জাতিকে জড়ানো হয়েছে। কে মৌলবাদী, কে নাস্তিক, এসব প্রশ্নে অযথা বিভাজন তৈরি করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলো অহেতুক বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারেনি। মুজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলগুলো বেকারত্ব সমস্যার সমাধানে কার্যকর কোনো পরিকল্পনা দিতে পারছে না। মুখস্থ বক্তব্য নয়, বাস্তবভিত্তিক ও পরিকল্পিত সমাধান এখন সময়ের দাবি। জুলাই গণ অভ্যুত্থানে এবি পার্টির ভূমিকা ছিল প্রশংসনীয়, যা জনগণের কাছে সমাদৃত হয়েছে। এখন সময় এসেছে অতীতের বিভেদ ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার। তিনি বলেন, আগামী নির্বাচনে সব ঝুঁকি মোকাবেলা করে জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। এবং সর্বশেষ থাকছে প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। আগামী 27 থেকে 30 অক্টোবর রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ FII সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই প্রধান উপদেষ্টার সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড লুৎফে সিদ্দিকী। এর আগে গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড আবদুল্লাহ জাফর বিন আবিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর থেকেই তার রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফর সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচিও চূড়ান্ত করা হয়। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে। ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়, যেখানে প্রতি বছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতি নির্ধারকরা অংশ নেন।